আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি বন্ধ করা না গেলে দেশের সব সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে। রোববার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠন রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করে এগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন। কিন্তু অতীতে দুর্নীতির কারণে কোনো সম্ভাবনাকেই সঠিকভাবে কাজে লাগানো যায়নি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি কমিয়ে আনতে বেশিরভাগ সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদেরকেও দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। কার জেলায় আইন শৃঙ্খলা ভালো, কার জেলায় বাজার দর কম, সেগুলোর প্রতিযোগিতা তৈরি করতে হবে, তাহলে কাজের স্পৃহা বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, একে অন্যের ওপর দোষ চাপানো নয়, সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের অভাবে অনিশ্চয়তার মধ্যে যাতে কাজ বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা ঠিক রাখা এখন প্রধান বিবেচ্য বিষয়। এর উপর নির্ভর করছে সরকারের সাফল্য বা ব্যর্থতা। বলেন, দেশবাসীর নাগরিক সেবা সহজতর করতে হবে। ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম নিবন্ধন নিয়ে অনেককে ভুগতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রাপ্য, সেটা যে বয়সেই হোক তাকে দিতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। কর্মময় জীবন যাতে স্মরণীয় থাকে সেভাবে সব জেলা প্রশাসককে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। রোববার নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। মুনির চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল আহসানের রিপোর্ট। ছবি তুলেছেন
ইউনুস আলী। ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনের বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়ে এই গন্তব্যে পৌঁছতে পারে দেশ। আর দেশে আবারও ১-১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন নূর হোসেন। ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের পথটায় বিলম্বিত হলে নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১-১১ মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১-১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃস্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের ওপর চাপ প্রয়োগ করার কথাও জানান তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজধানীর শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। নারীদের এই সমাবেশে নাগরিক কমিটির নেতারা তোলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই, নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও অভিযোগ তাদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। তবে পুরো ভারতের 29.1% মানুষ চান তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো হোক। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে উত্তর পূর্ব ভারতের 23% মানুষ বলেছেন শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল। পুরো ভারতের ক্ষেত্রে এই মত পোষণ করেছেন 37.6% মানুষ। তবে উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। জলকামান টিয়ারশেলের পর পুলিশের লাঠিপেটায় সড়ক ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশীরা। রোববার সকালে জাতীয় জাদুঘরের সামনে হাইকোর্টের দেয়া নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। দুপুরের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে এগুলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। রিপোর্টে জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। জল কামান দিয়ে গরম পানি ছিটিয়ে এভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। এরপরও আন্দোলনকারীরা না থামায় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে শাহবাগ থেকে শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায় কাঁদানো গ্যাস ও পুলিশের ধাওয়ার মুখে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যোগদান দিচ্ছে, এখন আবার উনি আবার আমাদের এই নিয়োগ বাতিল করে দিছে। এখন আমরা চাই পুনরায় আবার আমাদের নিয়োগটা চালু করুক, আমাদের যোগদান দেখ। ফ্যাসিস্ট সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। হাইকোর্ট কর্তৃক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে 11তম দিনের মতো রাজপথে আন্দোলন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদ করে রোববার আখেরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঘড়ির কাঁটায় বেলা 12টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় 24 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইস্তেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। যে হাদিসের কথা বলেই করে এগুলো আমরা শুনতাছি। আমরা শিখলাম দিনের পথে চলা ও মেহনতি করা। দাওয়াতের কাজের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য এখানে আমরা আসছি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন সবার। আল্লাহ তাআলা যেন সারা কায়নাতের উম্মতকে ক্ষমা করে দেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল। প্রত্যেক মুসলমান যেন দিন নিয়ে চলা সহজ হয়। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমান যাতে ভালো থাকে। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইস্তেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কর্মকর্তারা অংশ নেবেন। বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সম্মেলনে সীমান্ত হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 781 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। বলেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের পাশাপাশি নজরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সন্দেহজনক লেনদেন হয়েছে। নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং মেয়ের সম্পদেরও অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী সন্তানের নামে 3টি মামলা করেছে দুদক। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সব আলো ছড়িয়ে পড়েছে তিস্তা পাড়ে। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সমাবেশের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন দিনের নতুন সূর্যের আলোক ছটায় আরও একবার জ্বলে উঠতে প্রস্তুত তিস্তা পাড়ের মানুষ। সোমবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিস্তা লাগোয়া জেলাগুলো থেকে তিস্তা অভিমুখে লং মার্চ। এরপর সমাবেশে যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে মানুষের কৌতূহল। সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে। সিএনজি চালিত অটোরিকশা চালকদের দাবির মুখে মিটারে না চললে মামলা দায়েরের নির্দেশনা রোববার প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এরপর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আবির আহমেদের রিপোর্ট। যে বাহনে নিজের রুটি রুজি, সেই বাহনকে এভাবে ভাঙচুর করছে মিটারে চলতে অনিচ্ছুক আন্দোলনরত অটোরিকশা চালকরা। এরই মধ্যে বিআরটিএ মিটারে না চললে মামলার নির্দেশনা বাতিল করলেও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা।
আমার গাড়িটা ভেঙে লাইলো মারধর করলো, এটা তো কোনো মানবতা দৃষ্টিতে পড়ে না। আমরা গাড়ি চালাবো না, আমাদের মিটার ছাড়া দিতে হবে। আমরা গাড়ি চালাবো না, আমরা মিটার মানি না। বিআরটিএ জানায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। ওনারা যে মিটারে চলছেন না সে বিষয়ে কি আমাদের আইনবিধি বা নীতিমালা কি আছে সেটা উল্লেখ করেও কিন্তু আমরা চিঠি দিয়েছি। এখন আমরা ওই চিঠিটাই আমরা এখন প্রত্যাহার করলাম। মামলা উচ্ছেদের কোনো বিষয় নাই, মামলা বিধি বা নীতিমালা যেখানে যা আছে ওইটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আর কোনো কিছু তো চেঞ্জ হবে না। বিআরটিএর এই সিদ্ধান্তে সিএনজি অটোরিকশা চালকরা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে মনে করছেন যাত্রী সাধারণ। কেউ কিছু মানে না, কোনো কিছু মানার মতন কোনো পথ নাই বাংলাদেশে। এদিকে রোববার সকাল থেকে প্রায় 6 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। নামায় দিল সিএনজি থেকে, এখন কিভাবে যাবো আমরা? বাচ্চারা রুগীরা অনেক অনেক অসুবিধার মধ্যে আছে। দুপুরের পর বিআরটিএর সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনকারী অটোরিকশা চালকরা সড়ক থেকে সরে গেলে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 24 ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তবে পাইকারদের অভিযোগ সংকট নয়, দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করেন মিল মালিকরা। এমনকি তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হয়। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে টেকসই সমাধানের জন্য ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মেজবা হাসানের রিপোর্ট। মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশের চিত্র উল্টো। রমজান শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের নাভিশ্বাস। ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা কিভাবে কমানো যায় তা নিয়ে পাইকারি, খুচরা ও মিল মালিকদের সমন্বয়ে ভোক্তা অধিকারের এই আয়োজনে তৈরি হয় উত্তেজনা। পাইকারি খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের খড়গ ফেলানো হয়, অথচ সংকট তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কর্পোরেট ব্যবসায়ীরা। রেট বৃদ্ধি করতে হয় সেটা আপনারা বলেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে যেই জরিমানা ওনারা ডেইলি বিক্রি করতেছে 170 টাকা করে, ওই 70 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছেন। তবে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিল মালিকরা। অজুহাত দেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার। এলসিটার সমস্যাটা হয়েছে কোথায়? যেই মালটা আমরা অক্টোবরে এলসি করার, সেপ্টেম্বরে এলসি করার কথা, সেইগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই। তা যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো বা সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই। কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ইউনিক সফটওয়্যারের মাধ্যমে তেলের মজুদ ও সরবরাহ সংক্রান্ত তথ্য সরকারের নিকট উন্মুক্ত করবেন। তবে রমজান উপলক্ষে তেলের বাজার আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব দেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্ন জমাদানের সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি। আগামীতে আমিরাতে স্কিলড ভিসার দিকে নজর দেবার আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ বলেন, আমিরাতস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক মিলন মেলায় এ আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। সংগঠনের সভাপতি আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন। বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক খন্দকার মিজানুর রহমান সহ আরও অনেকেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।